হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ রাজদীপ দেব। ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল কোচিং ক্লাসেস। তো আজকে আমরা পড়বো ক্লাস 12 অ্যাডভান্স বেঙ্গলির বিপ্রদেশে অর্জুন চ্যাপ্টারটা। ঠিক আছে, সবার প্রথমে এই চ্যাপ্টারটা লেকশন হলো কাশিরাম দাসের। ঠিক আছে, অ্যান্ড বেসিক্যালি এটা একটা কবিতা পোয়েম যেটা আমরা মহাভারত থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম ভূমিকাটা দেখো, ইন্ট্রোডাকশনে কী আছে চলো দেখি। বিপ্রদেশে অর্জুন কাশিরাম দাস রচিত বাংলা মহাভারতের একটি উল্লেখযোগ্য অংশ। তো বিপ্রদেশে অর্জুন যে চ্যাপ্টারটা যে এটা হলো কাশিরাম দাসের রচিত বাংলা মহাভারতের একটা উল্লেখযোগ্য অংশ, যেটা আমি তোমরা এখনই কইছি। এই যে চ্যাপ্টারটা বা এই যে রচিত যে বাংলা মহাভারতের মানে এই যে কবিতা যে বিপ্রদেশে অর্জুনটা যে অ্যাকচুয়ালি এই কবিতাটা নেওয়া হয়েছে মহাভারত থেকে, এবং এটা মহাভারতে যে বাংলা তো রচনা করছে যেটা আমরা জানি এটা হইলো আমরা কাশিরাম দাসের। ঠিক আছে, তো তাই এর জন্য কাশিরাম দাস কিন্তু খুবই ফেমাস। তো দেখো, এখানে অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত হন। তো এখানে মধ্যে অর্জুন যে ব্রাহ্মণের ছদ্মবেশ লইছেন, তাই একটা বেশ লইছেন। ঠিক আছে, এবং দ্রৌপদীর যে স্বয়ম্বর সভাটা আছে এখানে তাই উপস্থিত হয়েছেন। ঠিক আছে, তারপর প্রথমে সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও শেষে তার প্রকৃত বীরত্ব ও মাহাত্ম্য প্রকাশ পায়। তো যদিও প্রথমে ওই যে মানে অর্জুন রে যদিও সবাই তুচ্ছ তাচ্ছিল্য মানে করছিলা, কিন্তু তারপরও কিন্তু পরবর্তীতে কিন্তু তাইনের বীরত্ব বা মহত্ব যেটা আছে তাইনের এটা কিন্তু প্রকাশ পাইছে। ঠিক আছে, এখন চলো কবি পরিচিতিরা দেখি কাশিরাম দাসের বিষয়ে। কাশিরাম দাস মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি। তো কাশিরাম দাস একজন মধ্যযুগের যে একটা অন্যতম শ্রেষ্ঠ, তাই কিন্তু একজন বাঙালি কবি কিন্তু ছিলেন। ঠিক আছে, ইভেন তাই কিন্তু মহাভারতটা যে বাংলায় রচিত করছিল এটা কিন্তু কাশিরাম দাসই করছেন। ঠিক আছে, তারপরে তিনি সংস্কৃত মহাভারতকে সহজ ও সাবলীল বাংলায় রচনা করেন। তো যেটা আমি তোমরা কইছি, তাইনি সংস্কৃত যে মহাভারতটা যে আছে তাই এটারে খুব সুন্দর এবং সহজভাবে বাংলায় তাই রচনা করছিল। ঠিক আছে, চলো এখন বৈশিষ্ট্যটা দেখি যে কী এটার ক্যারেক্টারিস্টিক্সটা কী আছে। তো দেখো, সহজ ও প্রাঞ্জল ভাষা এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স তাইনের ছিল, এবং কাহিনী নির্ভর বর্ণনা। ঠিক আছে, তো তাইনের যে ভাষাটা ছিলেন একদম সহজ ও প্রাঞ্জল ভাষা এবং কাহিনী নির্ভর বর্ণনা, সব কিছু মানে একদম স্টোরির মতন ছিল তাইনের যে যখন তাই বাংলায় এটা অনুবাদটা করছিল। ঠিক আছে, এবং তাই নৈতিক শিক্ষা ও আদর্শ বুদ্ধির হিসাবে তাই এটা খুব বেশি মানতা এবং প্রচলিতও করতে। ঠিক আছে, তো ভিডিওটা আরও নেক্সট যাওয়ার আগে আমি একটা কথা কই দিই, এই যে তোমরা পিডিএফটা যে দেখা এই যে নোটসগুলো যে দেখা যদি তোমরা এই নোটসগুলো যদি লাগে যে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হইতে পারো। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হলো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে জয়েন হবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে হইলে তোমরা আমারে মেসেজ করো, দেন আমি তোমরা গ্রুপে জয়েন করে দেবো। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করতে ফার্স্টে যখন করতে লাগবো তখন তোমরা আমার নাম্বারটা নেওয়া খুবই প্রয়োজন। তো আমার নাম্বারটা হইলো 6002594867। তোমরা আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো, দেন আমি তোমরা গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, তো চলো এখন পাঠভূমি কনটেক্সটটা চলো দেখি। তো দ্রৌপদীর স্বয়ম্বর সভায় একটি কঠিন শর্ত ছিল। তো দ্রৌপদীর যেটা স্বয়ম্বর সভা আসলে যে এটার মধ্যে একটা সবচেয়ে কঠিন একটা শর্ত ছিল যেটা। ঠিক আছে, বিশাল ধনুক তুলে লক্ষ্যভেদ করতে হবে। তো তাই এখানে কি আছে, ধনুকটা তুলে লক্ষ্যভেদ করতে হবে। তো এটা তো ইজি, কিন্তু এখন দেখো স্টোরির মধ্যে আরেকটু কিছু ফ্লো আছে, চলো আমরা দেখবো। অর্জুন তখন ব্রাহ্মণের ছদ্মবেশে উপস্থিত। তো অর্জুন তো ব্রাহ্মণের ছদ্মবেশে তাই উপস্থিত হয়েছিল না নি। এরপরে সবাই উপস্থিত রাজা ও ক্ষত্রিয়রা তাকে দেখে উপহাস করতে থাকেন। তো সবাই যখন অর্জুনের এরকম ব্রাহ্মণের বেশি দেখছিল তখন সবাই কিন্তু তাইন্ডে একটু তুচ্ছতা ছিল, একটা ইগনোরিংভাবে এরকম একজন আসলে। ঠিক সবাই এরকম করছিল তাইন্ডে। ঠিক আছে, কিন্তু আরেকটা কথা কয়ে দিই, ক্ষত্রিয় মানে কি, ক্ষত্রিয় মানে হলো যোদ্ধা, যারা যুদ্ধ বাগেরা যারা করে তারা হলো ক্ষত্রিয়। ঠিক আছে, এরপরে চলো ঘটনা প্রবাহের বিষয়ে আমরা জানি স্টোরি ফ্লোর মধ্যে কী আছে, উপহাস ও সন্দেহ। তো এই যে চ্যাপ্টারটা যে আছে এটা উপহাস ও সন্দেহের বিষয়ে আরও জানবো আমরা। ক্ষত্রিয়রা অর্জুনকে দেখে হাসাহাসি করে। তো ক্ষত্রিয়রা অর্জুনের দেখে কিন্তু খুব হাসি ঠাট্টা করলা। ইভেন সবাই ভাবরা তো এটা একটা ব্রাহ্মণ, এটা এমন কি করি লিব না নি এরকম বেশি তাই গেছেন যেহেতু অর্জুন। তো এখন দেখো তারা মনে করে একজন ব্রাহ্মণ এই কঠিন কাজ করতে পারবে না। তো সেম কথা যেটা কইলাম, তারাও সেম এটাই ভাবলা যে একজন ব্রাহ্মণে এই কাজটা কঠিন কাজটা করতে পারতো না। এখন চলো আত্মবিশ্বাস ও অগ্রগতির বিষয়ে আমরা জানবো। তো অর্জুন বিন্দুমাত্র লজ্জা না পেয়ে এগিয়ে যায়, তাই কিন্তু টোটালি লজ্জা পাইছে না, কারণ তাই জানেন তাইনকে না। এরপর ছিল বিশাল ধনুক তুলে লক্ষ্যভেদ করতে প্রস্তুত। তাই ধনুকটা তুলিয়ে লক্ষ্যভেদ করার জন্য তাই প্রস্তুত হয়ে গেলা। এরপরে ছিল দ্রৌপদীর প্রতিক্রিয়াটা আমরা দেখুন। প্রথমে দ্রৌপদী সন্দেহ করে। তো প্রথমে দ্রৌপদী কিন্তু সন্দেহ করছিল না এরপরে পরে বুঝতে পারে এই ব্যক্তি সাধারণ না। পরে কিন্তু দ্রৌপদী বুঝলি সেটা আর পাইলিল যে এই ব্যক্তিরা কিন্তু সাধারণ না, সৌন্দর্য ও বীরত্বের বর্ণনা। ঠিক আছে, তো এখন আমরা জানবো সৌন্দর্য ও বীরত্বের যে বর্ণনাটা যেটা আসিল যে, চলো এই বিষয়ে আমরা জানি। তো অর্জুনের রূপ কিন্তু গঠন শক্তি অত্যন্ত আকর্ষণীয় ছিল। তো অর্জুন যে রূপ গঠন যেটা আসিল যে এটা কিন্তু খুবই অ্যাট্রাক্টফুল আসিল, তার জন্যই কিন্তু দ্রৌপদী বুঝলেছিল যে এই ব্যক্তিটা কিন্তু সাধারণ নয়। ঠিক আছে, তারপরে চলো জানবো তার মধ্যে এক অদ্ভুত
দীপ্তি ও বীরত্ব প্রকাশ পায়। তো তাইনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত দীপ্তি এবং বীরত্বটা কিন্তু প্রকাশ পাইছে, ঠিক আছে। তারপর চলো প্রকৃত পরিচয়ের আভাসটা আমরা জানি। লোকেরা বুঝতে শুরু করে এই ব্রাহ্মণ আসলে সাধারণ কেউ না। তো মানুষেরাও বুঝে লিয়েছে যে এই ব্রাহ্মণটা কিন্তু সাধারণ কেউ না, তার মধ্যে লুকিয়ে আছে এক মহান বীর। তাইনের মধ্যে একটা মহান বীর লুকিয়ে আছেন, জানি। এরপর চলো বিস্তারিত ব্যাখ্যা বিষয়ে আমরা জানি, অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশনের বিষয়ে আমরা এখন জানবো। বাহ্যিক রূপ বনাম অন্তর্নিহিত শক্তি। অর্জুন সাধারণ ব্রাহ্মণের মতো দেখালেও তার ভেতরে অসাধারণ শক্তি লুকিয়ে আছে। যেহেতু এটা স্বাভাবিক, অর্জুন তো সাধারণ ব্রাহ্মণ আসলে, কিন্তু তাইনের ভিতরে একটা অসাধারণ শক্তি কিন্তু লুকিয়ে আসলে, জানি। এটি শেখায় মানুষকে বাহ্যিকভাবে বিচার করা উচিত নয়, জানি। মানুষের বাইরের দিক থেকে বিচার করা উচিত নয়, এটাই আমরা এই চ্যাপ্টার থেকে শিখতে পারবো। এরপর চলো আত্মবিশ্বাস ও ধৈর্যের বিষয়ে আমরা জানি। সবাই উপহাস করলেও অর্জুন নিজের আত্মবিশ্বাস হারান না। তো সবাই যতই উপহাস করুক না কেন, অর্জুনের কিন্তু নিজের আত্মবিশ্বাসটা কিন্তু তাই হারাইছেন না, জানি। এরপরে চলো সত্যিকারের বীর সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেত। তো যারা সত্যিকারের যারা বীর যারা আছেন, তারা সব কিছু যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা কিন্তু এগুলা উপেক্ষা করিয়া কিন্তু তারা এগিয়ে যায়, না নি। আমরা এই চ্যাপ্টার থেকে এগুলোই শিখতে পারবো বা শিখলামও, না নি। তো চ্যাপ্টারটা খুব ভালো একটা চ্যাপ্টার, আরও আছে। চলো মন দিয়ে শুনো চ্যাপ্টারটা ভালো, ঠিকই। সমাজের মানসিকতার বিষয়ে চলো আমরা এই চ্যাপ্টার থেকে কী শিখলাম। প্রথমে সবাই তাকে অবজ্ঞা করে। তো যেহেতু আমরা দেখছি যে প্রথমে সবাই কিন্তু তাইন্ডে খুব বেশি অবজ্ঞা করছিল, ইগনোর করছিল বা অনেক তুচ্ছতাচ্ছিল্য করছিল। পরে তার মাহাত্ম্য বুঝতে পারে, পরে কিন্তু তার মাহাত্ম্যটা কিন্তু বুঝতে পারছে, না নি। সমাজ প্রায়ই প্রকৃত প্রতিভাকে প্রথম চিনতে পারে না। তো আমরা সমাজে কি প্রকৃত যেটা প্রথম প্রতিভা যেটা দেখা আছে যে তাইন্ডে, এটা কিন্তু কেউ চিনতে পারে না, না নি। চলো বীরত্বের এখন আমরা জানবো বীরত্বের প্রকৃত অর্থটা বিষয়ে নিয়ে। তো বীরত্ব শুধু শক্তিতে নয়, বীরত্ব যেটা আছে এটা আমরা পাওয়ারে নাই, শুধু শক্তিতে আমরা নাই। আত্মসংযম, ধৈর্য ও সঠিক সময়ে নিজের শক্তি প্রদর্শনে আমরা বীরত্বরা শক্তি দেখাই, না নি। তো চলো দেখি এখন মূল ভাব সেন্ট্রাল আইডিয়াটা কী আছে। মানুষকে বাহ্যিক রূপ থেকে বিচার করা ভুল। মানুষের বাইরের বাহ্যিক মানে কি, বাইরের জিনিস, মানুষের বাইরের থেকে বিচার করাটা কিন্তু খুবই ভুল জিনিস, ঠিক আছে। প্রকৃত শক্তি ও প্রতিভা সময়ের সঙ্গে প্রকাশ পায়। তো প্রকৃত যেটা শক্তি আর প্রতিভা যেটা দেখায়, এটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাই, ঠিক তো। আত্মবিশ্বাস ও ধৈর্যই সাফল্যের মূল চাবিকাঠি। তো আমরা আত্মবিশ্বাস, আমরা কনফিডেন্স, ঠিক আছে, এবং ধৈর্য মানে প্যাশন জিনিসটাই হলো সাফল্যের সাকসেসের মূল চাবিকাঠি, যেটা, ঠিক আছে, কি অফ সাকসেস, যেটা কি টু সাকসেস। চলো চলো এখন থিম বিষয়ে জানবো, চ্যাপ্টারের থিমসটা কী আছে। বীরত্ব, আত্মবিশ্বাস, যেটা আমরা দেখলাম, ঠিক আছে। বীরত্ব মানে আমরা সাহস, বলতা এবং আত্মবিশ্বাস, যেটা আমরা এখান থেকে দেখছি কনফিডেন্সটা, না নি। বাহ্যিক রূপ বনাম বাস্তবতা। তো কেউ বাইরের থেকে জাজ করাটা ঠিক না। এরপরে আমরা জানবো সমাজের মূল ভুল বিচার। সমাজের যে ভুল বিচারটা আছে আমরা এই বিষয়ে জানবো, না নি। তো এই বিষয়ে জানবো কি, জানাই হয়ে গেছে সমাজের যে ভুল বিচার। সমাজের মানুষের প্রথমে অর্জুনের ব্রাহ্মণের রূপে দিকে খুব বেশি অন্য ধরনের কথাবার্তা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা বুঝতে পারছে, না নি। এরপরে হলো ধৈর্য ও আত্মসংযমের বিষয়ে জানি। তো আমরা ভিতরে ধৈর্য এবং আত্মসংযমটা আমরা ভিতরে থাকাটা দরকার, যেটা আমরা এই চ্যাপ্টারের থিম থেকে, যেটা আমরা থিম যেটা আমরা শিখছি, না নি। ধৈর্য, তোমার ভিতরে প্যাশন যদি থাকে না, একটা কনফিডেন্স লেভেল যদি থাকে না, তুমি কনসিস্টেন্সি যদি তুমি থাকতে পারো না, একতা যদি সবার নিয়ে যদি থাকতে পারো না, তা তো হইতো না, ঠিক আছে। তারপরে হলো লুকায়িত শক্তির প্রকাশ। তো লুকায়িত যে আমরা ভিতরেও কিন্তু একটা শক্তির প্রকাশ আছে, আমরা ভিতরে একটা, আমরা সবার কিন্তু আলাদা আলাদা পটেনশিয়ালিটি আছে, কিন্তু এটা লুকানি আছে। আমরা এটা নিজের থেকে এটা বার করতে লাগবো, না নি। নিজের থেকে কখন করবা, যখন তুমি কোনো একটা কাজ বারবার যখন করবা, প্র্যাকটিস করবা যখন, তখন তুমি বুঝবা যে তোমার ভিতরে কী আছে, না নি। এরপর চলো এখন আমরা চরিত্র বিশ্লেষণ, যেটা ক্যারেক্টার অ্যানালিসিসের বিষয়ে এখন আমরা জানবো। সবচেয়ে প্রথম দেখো অর্জুন আমরা পাইছি। অর্জুন যেহেতু বীর ও আত্মবিশ্বাসী তাই খুবই ছিলেন, এবং তাই ধৈর্যশীল ছিলেন, অশৃঙ্খলাবদ্ধ ছিলেন, ঠিক আছে, ডিসিপ্লিন মানুষ ছিলেন, এবং বিনয়ী কিন্তু শক্তিশালী। তাই কিন্তু বিনয়ী আসিল কিন্তু শক্তিশালী ছিলেন, ঠিক আছে। চলো দ্রৌপদীর বিষয়ে এখন জানবো। দ্রৌপদী একজন বুদ্ধিমতী ও সংবেদনশীল কিন্তু ছিলেন দ্রৌপদী, যেটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে বুঝলাম, না নি। প্রথম সন্দেহ করছিলাম, পরে উপলব্ধিও পাইছিলাম। চলো এরপর ক্ষত্রিয়রা জানি। ক্ষত্রিয়রা কিন্তু খুব বেশি অহংকারী আসছিল। এরপর বাহ্যিক রূপ দেখে বিচার করে। ক্ষত্রিয়রা তারা কিন্তু বাইরের দিক থেকে তারা কিন্তু বিচার করতো, না নি। এখন ধরো সংক্ষিপ্ত একটা শর্টকাট ছোটো একটা সারাংশ আছে, ভালোটিকে বুঝো। এই অংশে দেখা যায় অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ম্বর সভায় উপস্থিত হন। তো আমরা এই অংশে কী বুঝলাম, যে অর্জুন ব্রাহ্মণের ছদ্মবেশে একটা স্বয়ম্বর সভায় তাই উপস্থিত আসলেন, না নি। এরপর তোরা দেখি সবাই তাকে উপহাস করলেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেন। তো যদিও সবাই তাই উপহাস প্রথমে করছিল, কিন্তু পরের দিকে তাই আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ যেহেতু গ্রহণ করছিল, তারপর ধীরে ধীরে তার বীরত্ব ও অসাধারণ গুণাবলী কিন্তু প্রকাশ পায়, না নি। এবং সবাই বুঝতে পারে তিনি সাধারণ কেউ নন। সবাই তারপরে বুঝতে পারলো যে তাই সাধারণ কিন্তু কেউ না, না নি। তো এরপরে চলো দেখি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেটা আছে এক্সাম রেডির জন্য আমি শর্ট কোশ্চেন দিছি, এটা কিন্তু একটু প্র্যাকটিস করিয়ে রাখিও। ইভেন আমি আরও দিয়া দেবো, তোমরা গ্রুপে থাকিও, তাড়াতাড়ি গ্রুপে সব জয়েন হয়ে যাও, দেন আমরা আরও এইগুলো নিয়ে ডিসকাস করবো, না নি।
চলো এরপরে হলো কবিতায় অর্জুনকে কেন উপহাস করা হয়। তো এই কবিতার মধ্যে অর্জুনকে কেন উপহাস করা হয়েছিল, কারণ তিনি ব্রাহ্মণের ছদ্মবেশে থাকায় সবাই তাকে দুর্বল ও অযোগ্য মনে করে, ঠিক তো। এরপরে চলো কবিতায় 2 নম্বর যেটা কোশ্চেন, কবিতার মূল শিক্ষা কী। তো এই কবিতার মূল শিক্ষাটা কী আছে, উত্তরে আছে মানুষকে বাহ্যিক রূপ দেখে বিচার করা কিন্তু উচিত না, মানুষের বাইরের দিক থেকে কিন্তু বিচার করাটা একদম ঠিক না, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনে আছে অর্জুনের চরিত্র কেমন। তো অর্জুনের যে চরিত্র তাই না, ক্যারেক্টারটা কেমন আসলো। উত্তরে আছে বীর, আত্মবিশ্বাসী, ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ। তো আমরা উত্তরে পাইছি তাই একজন বীর আসছিল, আত্মবিশ্বাসী ছিলেন এবং ধৈর্যশীল ছিলেন এবং শৃঙ্খলাবদ্ধ ছিলেন, তাই না। 4 নম্বরে আছে দ্রৌপদীর ভূমিকা কী। তো দ্রৌপদীর ভূমিকাটা কী আছে, উত্তরে আছে প্রথমে সন্দেহ করলেও পরে অর্জুনের মাহাত্ম উপলব্ধি করে। যেহেতু প্রথমে সন্দেহ করছিল, পরে কিন্তু অর্জুনের মাহাত্মটা উপলব্ধি করছিল, না। এটা হলো দ্রৌপদীর ভূমিকা। এখন উপসংহার লাস্ট যেটা কনক্লুশন আছে, চলো এই বিষয়ে দেখলেই আমরা বিপ্রদেশে অর্জুন আমাদের শেখায়। তো এই বিপ্রদেশে যে অর্জুনটা আছে এটা আমরা কী শেখায়, এই পুরো চ্যাপ্টারটা প্রকৃত প্রতিভা কখনো লুকিয়ে থাকে না। তো আমাদের প্রকৃত যে প্রতিভাটা আছে এটা আমরা কখনো লুকিয়ে থাকে না, একদিন তার প্রকাশ পাই, একদিন নিশ্চয়ই আমরা প্রকাশটা পাইব। তারপর হলো আত্মবিশ্বাস, ধৈর্য ও সৎ সাহসী মানুষকে মহান করে তোলে। তো একদিন মানুষের আত্মবিশ্বাস, ধৈর্য ও সৎ যেটা অনেস্টি যেটা আছে এটা মানুষকে কিন্তু মহান করে তোলে জীবনে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝছো ভালো করিয়া। যদি কোনো ডাউটস থাকে তোমরা কমেন্টে জানাই, আমি চেষ্টা করবো তোমরা রিপ্লাই দেওয়ার জন্য। এবং তোমরা কমেন্টে এটাও জানাও যে আমি নেক্সট কোন চ্যাপ্টারে নিয়ে আমি ভিডিও বানাইতাম, বা তোমরা কোন চ্যাপ্টারে তোমরা এক্সপ্লেনেশন একটা ভিডিও ভালো লাগে, ইজি এক্সপ্লেনেশন লাগে। অ্যান্ড হয়ে দিলাম, যদি এই চ্যাপ্টারটা যদি তোমরা পিডিএফটা যদি লাগে দেন তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমরা এটা প্রোভাইড করে দেবো। এবং গ্রুপে জয়েন হইতে হইলেও আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও দেন আমি তোমরা প্রোভাইড করে দেবো। হোয়াটসঅ্যাপে জয়েন হইতে হইলে বা যদি এগুলো নোটস যদি লাগে দেন তোমরা আমার নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আমার নাম্বারটা হইলো 6002594867, ঠিক আছে। থ্যাংক ইউ, দেখা হইব নেক্সট ভিডিওতে।